26,000 চাকরি বাতিল মামলায় মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হননি তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন, কাজ চালিয়ে যেতে পারবেন। এবং যারা অলরেডি অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন তারা কিন্তু আর স্কুলে যেতে পারবেন না। সেই সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি তারা কিন্তু তাদের ক্ষেত্রে যে নির্দেশ সুপ্রিম কোর্ট আগে দিয়েছে সেটাই থাকবে, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি তারাও স্কুলে যেতে পারবেন না। শুধুমাত্র কারা যেতে পারবেন? যারা অলরেডি অযোগ্য হিসেবে চিহ্নিত হননি, যারা এখন পর্যন্ত, একমাত্র তারাই স্কুলে যেতে পারবে। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে যারা টেন্টেড বা দাগি বা অযোগ্য নন, মানে চিহ্নিত হননি, সেই শিক্ষকরা স্কুলে যেতে পারবেন আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আগামী 31শে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। তো এর ফলে কি দাঁড়ালো? যে যারা এখনও অযোগ্য হিসাবে চিহ্নিত হননি তাদের যে স্থায়ীভাবে চাকরিতে পুনর্বহাল, সেই সম্ভাবনা কি নষ্ট হয়ে গেল নাকি সেই সম্ভাবনা থাকলো? এটা কিন্তু আমার প্রশ্ন থাকছে এবং এই বিষয়টা নিয়ে আমি আলোচনাও করব এই ভিডিওতে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আরও কী কী নির্দেশ দিল সেটা আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে আবার আলোচনা করব। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে আবার নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তাদের আবেদন কী ছিল? যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে যারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি যেন বহাল রাখা হয়। মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদের আর্জি ছিল যে যারা দাগি বা অযোগ্য হিসাবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি থাক, মানে আপাতত তারা যেন স্কুলে যেতে পারে। সেই যে আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতেই বৃহস্পতিবার পর্ষদের সেই আবেদনের পক্ষেই কিন্তু রায় দিল সুপ্রিম কোর্ট যে হ্যাঁ 31শে ডিসেম্বর পর্যন্ত তারা যেতে পারবে যারা অলরেডি অযোগ্য হিসাবে চিহ্নিত নন, যারা দাগ হিসাবে চিহ্নিত নন। এখন প্রশ্ন হলো, তাহলে এই যে একটা কথা উঠছে যে যারা চাকরিচ্যুত শিক্ষকদের কিছু প্রতিনিধি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান তারা বসে কথা বলেছেন এবং যারা চাকরিচ্যুত তারা আবেদন করেছেন যে যোগ্যদের তালিকা যেন প্রকাশ করা হয়। এবং যেটা জানা যাচ্ছে অলরেডি যে এসএসসি ইমেল করে শিক্ষা দপ্তরে যোগ্যদের তালিকা পাঠিয়ে দিয়েছে এবং সেদিন চাকরিচ্যুতদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বাইরে বেরিয়ে কি বলেছেন সাংবাদিকদের, যে তারা আবেদন জানিয়েছে যোগ্যদের তালিকা প্রকাশ করার এবং ওএমআর সিটের যে মিরর ইমেজ সেটা প্রকাশ করার, মানে যেসব 22 লক্ষ বা তার আশেপাশে যত পরীক্ষার্থী বসেছিলেন তার যে মিরর ইমেজ প্রকাশ করার বিষয়টি দাবি উঠেছে। এখন ব্রাত্যবাবু কিন্তু বলেছেন যে যোগ্যদের তালিকা তারা প্রকাশ করবেন কিন্তু আইনি পরামর্শ নিয়ে। ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করবেন কিন্তু প্রকাশ করার ক্ষেত্রে আইনি পরামর্শ নেবেন, যদি আইনি অসুবিধা না থাকে প্রকাশ করবেন, যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে। এখন এই যে নির্দেশ আসার পরে যেটা মধ্যশিক্ষা পর্ষদ আবেদন জানিয়েছিল যে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন তাদেরকে আর কি আপাতত চাকরিতে বহাল রাখা হোক, মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্ট আবার আবেদন জানায়। সেই আবেদন কিন্তু সুপ্রিম কোর্ট রক্ষা করলো। তাহলে এই যে যোগ্যদের তালিকা আবার প্রকাশ করা, ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করা, এর ফলে আর কি কোনো লাভ দাঁড়াবে? যেটা চাকরিচ্যুতরা আবেদন করে কিছুদিন আগেই এসএসসি চেয়ারম্যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেছেন, এখন সেটা কোথায় যাবে? সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছে যে ঠিক আছে যারা অযোগ্য হিসাবে চিহ্নিত নয় তারা 31শে ডিসেম্বর পর্যন্ত
বিদ্যালয়ে যাক, অযোগ্য হিসেবে যারা চিহ্নিত হননি এমন যারা শিক্ষক নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। তবে আগামী 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়ার শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। এই মর্মে 31শে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে। এবং আরও বলেছে, শীর্ষ আদালত আরও নির্দেশ দিয়েছে যে বর্ষ শেষের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই যে সময় বেঁধে দেওয়া, এর মধ্যে কিন্তু যদি নির্দেশ কার্যকর না হয়, নির্দেশ কার্যকর না হলে প্রত্যাহার করা হবে। মানে যদি বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না হলে তা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। অর্থাৎ এই যে বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি নির্দেশ কার্যকর না হয়, অর্থাৎ এই যে 31শে মের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টে, এবং এই বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া একবারে সমস্ত কিছু শেষ করতে হবে। আর যদি এই নির্ধারিত সময়ের মধ্যে সব কিছু না হয়, তাহলে আবার এই যে নির্দেশ কার্যকর না হলে তা আবার প্রত্যাহার করে নেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে ফের প্রয়োজনীয় নির্দেশ দেবে কিন্তু তখন আবার আদালত। আর যারা গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের ক্ষেত্রে কিন্তু এই নির্দেশ প্রযোজ্য হচ্ছে না, অর্থাৎ তাদের ক্ষেত্রে আগের নির্দেশ যেটা ছিল সেটাই প্রযোজ্য। এখন এই পরিস্থিতিতে যেটা আমার মূল বক্তব্য বলতে চাইছি, যে যারা যোগ্য শিক্ষক যারা দাবি করছেন, তাদের যে স্থায়ীভাবে পুনর্বহাল, সেই সম্ভাবনাটা কি আর থাকলো এই নির্দেশের পর? কারণ 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে, এবং এই যে সুযোগটা দেওয়া হয়েছে শুধুমাত্র অযোগ্য হিসেবে যারা চিহ্নিত হননি তাদের জন্য। অযোগ্য হিসেবে যারা চিহ্নিত হয়েছেন তারা স্কুলে যেতে পারবেন না। যারা গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়, অর্থাৎ তাদের ক্ষেত্রে পূর্বের যে নির্দেশ ছিল সেই নির্দেশটাই বহাল থাকছে। তাহলে সুপ্রিম কোর্টের রায়ে যে 25,752 জনের চাকরি চলে গিয়েছে, তাদের মধ্যে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হননি তারা 31শে ডিসেম্বর পর্যন্ত আমি ধরে নিলাম স্কুলে যেতে পারলো, তারা বেতন পেল। কিন্তু এই যে সুপ্রিম কোর্টের যে নতুন নির্দেশ, এই নতুন নির্দেশের ফলে তাদের সমস্যা কি বাড়ল না? কারণ কি, সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে 1 সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে, ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, প্রথমে নতুন রুল ফ্রেম তৈরি করতে হবে, এরপর বিজ্ঞাপন দিতে হবে, 31শে মের মধ্যে বিজ্ঞাপন দিতে হবে, 31শে মের মধ্যে বিজ্ঞাপনের কপি সহ হলফনামা দিয়ে মের মধ্যে কোর্টকে জানাতে হবে, আদালতকে জানাতে হবে, এবং 31শে মের মধ্যে নিয়োগ শেষ করতে হবে। তাহলে এই যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে একটা একটা করে, তার মানে কি 31শে মের মধ্যেই নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে, আদালতকে জানাতে হবে। তারপরে তাহলে যোগ্যরা যেটা একেবারে স্থায়ীভাবে পুনর্বহালের যে দাবিটা করছে, যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক, তারা এসএসসির কাছে দাবি জানাচ্ছে, শিক্ষামন্ত্রীর কাছে বলছে, ওএমআর সিটের স্ক্যান কপি প্রকাশ করা হোক। এখন এই নির্দেশের পরে আর কি তার কোনো পথ খোলা থাকলো? 31শে ডিসেম্বরের পরে কি আর কোনো মানে কারোর চাকরি থাকবে? সেটার সম্ভাবনা কি আর থাকছে? সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠে গেল। কারণ মধ্যশিক্ষা পর্ষদ তারা কি আবেদন জানিয়েছে? তারা যে আবেদন জানিয়েছে, যে মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন ছিল যে কি, যে যারা দাগি নন, টেন্টেড নন, তাদেরকে স্কুলে যেতে দেওয়া হোক, তাদেরকে স্কুলে যেতে দেওয়া হোক। এখন তারা কি আবেদন জানিয়েছে যে না আমরা নতুন করে যোগ্যদের তালিকা প্রকাশ করব, এরকম কোনো আবেদন জানিয়েছে? এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি যে আদালতে তারা এই ধরনের কোনো বক্তব্য রেখেছে কিনা। তাদের বক্তব্য হচ্ছে যে স্কুলে সমস্যা হবে,
যেহেতু এতজন শিক্ষক বাতিল হয়েছেন, তাই আপাতত যে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হননি তাদের স্কুলে যেতে দেওয়া হোক। এই যে মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন, সেই আবেদনেই কিন্তু সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট যে ঠিক আছে, যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হননি তারা আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে আর কি যারা যোগ্য তাদের স্থায়ীভাবে চাকরিতে পুনর্বহাল হওয়ার সম্ভাবনা থাকলো, নাকি এই 31শে ডিসেম্বরই পর্যন্ত তাদের চাকরির মেয়াদ হয়ে গেল? এটাই আমি প্রশ্ন রাখলাম। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।